আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি। তো আজকে আমাদের বায়োলজি চ্যাপ্টার 5 খাদ্য পুষ্টি ও পরিপাক, এটার হলো 4 নাম্বার লেকচার। তো 4 নাম্বার লেকচার থেকে আসলে এই চ্যাপ্টারের আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হলো পরিপাক। এই পরিপাক শুরু হচ্ছে এই 4 নাম্বার থেকে। এন্ড তুমি যদি বলো যে ভাই সৃজনশীল আসবে কই থেকে, আমি বলবো অবশ্যই পরিপাক থেকে এবং বিএমআই থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 90%। তো চলো আমরা শুরু করি। খেয়াল করো, আমি এখানে লিখে রাখছি পরিপাক কাকে বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, তার মানে এইখানে রসায়নের বিষয়াদি থাকবে কোথায়? জীবের ভিতরে, রাইট? সো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে, এই হরমোনটাই হলো রাসায়নিক বস্তু, এনজাইমটা কি? রাসায়নিক বস্তু। তাহলে বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে দ্রবণীয় সরল, তরল ও দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র কণায় পরিণত হয়, তাকে পরিপাক বলে। সেক্ষেত্রে এইখানে একটা বড় খাদ্য কণিকা আছে। এটা অবশ্যই আমাদের দেহের কোষের গ্রহণীয় উপাদান নয়। কেন? কারণ কোষ এর চেয়ে ক্ষুদ্র, রাইট? এটা অবশ্যই জটিল খাদ্যবস্তু। এটা সরল, যদি এটা শর্করা হয় তাহলে সরল উপাদান গ্লুকোজে পরিণত করতে হবে। যদি এটা প্রোটিন হয় তাহলে প্রোটিনের সরল উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে হবে। তাহলে এইখানে কি করবে? বিভিন্ন হরমোন ও এনজাইম এসে এখানে কাজ করে। খেয়াল করো, এটাকে ছোট ছোট টুকরায় পরিণত করে ফেলবে। এরকম ছোট ছোট টুকরায় পরিণত করবে। আসলে এইখানে দুইটা জিনিস কাজ করে। একটা হলো আমাদের যে দাঁত রয়েছে, কিংবা হলো আমাদের যে পরিপাক নালী রয়েছে, সেই পরিপাক নালীর সংকোচন প্রসারণ হয় দাঁত দিয়ে। আমরা খাদ্যবস্তুটাকে ছোট ছোট টুকরায় পরিণত করি। দেন হলো এই জায়গায় এসে হরমোন এবং এনজাইম কাজ করে এটা একদম সুপের মতো করে ফেলে, দ্রবণীয় সরল, তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র কণায় পরিণত করে। এখন এই ক্ষুদ্রান্তে থাকা কিংবা বৃহদান্তে থাকা যে কোষগুলো আছে, এই কোষগুলো এগুলো গ্রহণ করতে পারবে। তাহলে যে প্রক্রিয়ায় এই জটিল খাদ্যবস্তুটা ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে, শুধু ক্ষুদ্র কণায় না, সরল এবং তরল উপাদানে পরিণত হয়েছে, সেটারই আমরা বলবো পরিপাক। তাহলে খেয়াল করো, এইখানে কয়টা ফ্যাক্টর কাজ করছে? দুইটা। একটা হলো পরিপাক নালী, আরেকটা হলো পরিপাক গ্রন্থি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পর ক্লাসটা আবার কন্টিনিউ করতেছি। তাহলে পরিপাক নালী এবং হলো পরিপাক গ্রন্থি। এখন বলবো ভাই পরিপাক গ্রন্থিটা কই থেকে আসছে? দেখো, পরিপাক গ্রন্থি থেকেই এই হরমোন এবং এনজাইম নিঃসৃত হয়। তাহলে অবশ্যই পরিপাক গ্রন্থির এখানে একটা কাজ ছিল। পরিপাক নালী কেন আসছে? পরিপাক নালীর সংকোচন প্রসারণ, কিংবা আমাদের যে দাঁত আছে, দাঁতটাও কিন্তু পরিপাক নালীরই একটা অংশ। তো এই দুইটা কি করতে, এই জটিল খাদ্যবস্তুটাকে পরিপাক করতে সহায়তা করছে। এখন আজকের ক্লাসে আমরা পরিপাক নালীটা নিয়ে পড়ব, পরিপাক গ্রন্থি পরবর্তী ক্লাসে নিয়ে পড়ব। আচ্ছা, এখন আসো পরিপাক গ্রন্থির মধ্যে কি কি রয়েছে আর পরিপাক নালীর মধ্যে কি কি রয়েছে। এক নম্বরে আসো, পরিপাক গ্রন্থি। আমাদের দেহে 5 ধরনের পরিপাক গ্রন্থি আছে। কয় ধরনের? 5 ধরনের। এক নম্বরে হলো লালা গ্রন্থি, নাম্বার 2 গ্যাস্ট্রিক গ্রন্থি, নাম্বার 3 যকৃৎ, নাম্বার 4 অগ্ন্যাশয়, নাম্বার 5 আন্ত্রিক গ্রন্থি। এইগুলো কোনটার অবস্থান কোথায়? লালা গ্রন্থি হলো আমাদের মুখগহ্বরে অবস্থিত। গ্যাস্ট্রিক গ্রন্থিটা হলো পাকস্থলীর যে প্রাচীর আছে, সেই প্রাচীরের মধ্যে অবস্থিত। যকৃৎ, যেটা আমরা লিভার বলে থাকি। অগ্ন্যাশয়, এই পাকস্থলীর নিচে একটা অঙ্গ থাকে, যেটা আমরা অগ্ন্যাশয় বলি। আমরা দেখাবো পরবর্তী ক্লাসে। তারপর আন্ত্রিক গ্রন্থি হলো ক্ষুদ্রান্তের প্রাচীরে কিছু গ্রন্থি থাকে, সেগুলোর বলা হয় আন্ত্রিক গ্রন্থি। এখন আসো, আজকের ক্লাসের টপিক হলো পরিপাক নালী।
এইখানে লিখি পরিপাক নালী। আচ্ছা, পরিপাক নালীতে 1 নম্বরে কি আছে? আমাদের যে মুখটা আছে সেটা আছে, রাইট? সো 1 নম্বরে হলো মুখগহ্বর। আচ্ছা, মুখগহ্বর কারে বলে খেয়াল করো। আমাদের যে নাক আছে, নাকের নিচে আড়াআড়ি একটা গহ্বর রয়েছে, সেটাকে বলা হয় মুখগহ্বর। মুখগহ্বরে কি কি উপাদান থাকে? মুখগহ্বরে 1 নম্বরে লালা থাকে, রাইট? 2 নম্বরে জিহ্বা থাকে, নাম্বার 3 দাঁত থাকে। এখন এই লালা কই থেকে নিঃসৃত হয়? ওই যে লালা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি। এই লালার কাজ কি? এই লালা গ্রন্থি থেকে যে লালা নিঃসৃত হয় সেটার সাথে এক ধরনের পদার্থ থাকে, মিউসিন। কি পদার্থ? মিউসিন। এই মিউসিন শব্দের অর্থ হলো পিচ্ছিল। তাহলে খাদ্যবস্তুকে পিচ্ছিল করে কে? লালা রসে থাকা মিউসিন নামক এনজাইম। লালা গ্রন্থি থেকে আরো 2টা এনজাইম নিঃসৃত হয়, একটা হলো টায়ালিন, আরেকটা হলো মল্টেস। এই 2টা এনজাইমই শর্করার পরিপাক করে। কেমনে করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তারপরে আসো জিহ্বা। খেয়াল করো, আগে আসি দাঁত। দাঁত কি করে? খাদ্যবস্তুকে ছোট ছোট টুকরায় পরিণত করে, রাইট? খাদ্যবস্তুকে ছোট ছোট টুকরায় পরিণত করে কে? দাঁত। জিহ্বা কি করে? সেই খাদ্যবস্তুকে নাড়িয়ে ছাড়িয়ে অন্য মাড়িতে নিয়ে যায়। অর্থাৎ এই মাড়িতে কতক্ষণ আমি খাদ্যবস্তুটাকে চর্বণ করলাম, দেন এই মাড়ি থেকে এই মাড়িতে খাদ্যবস্তুটাকে নিয়ে যাই কে? জিহ্বা, নড়াচড়ার মাধ্যমে, রাইট? আচ্ছা, তাহলে আমাদের মুখগহ্বরের কাজ শেষ। তাহলে আমাদের দাঁত নিয়ে কিছু পড়তে হবে, রাইট? জিহ্বা নিয়ে আমাদের একটু পড়ার আছে, সেটা আমরা পরে দেখবো। আগে আসুন দাঁত নিয়ে পড়ি। তাহলে আমাদের 2 নম্বর টপিক হলো দাঁত, পরিপাক নালীতে। আচ্ছা, বলতো মানুষের দাঁত কয়বার গজায়? 2বার গজায়। তাহলে আমরা এইটারে ডাইফায়োডন বলতে পারি। ডাই শব্দের অর্থই হলো 2, আর ফায়োডন শব্দের অর্থ গজানো। তাহলে দাঁত, আমাদের মানুষের দাঁত 2বার গজায় বলে সেটাকে কি বলা হয়? ডাইফায়োডন বা 2বার গজানো দাঁত। এখন 2বার কখন কখন? একবার দুধ দাঁত, আরেকটা হলো পরিণত দাঁত, রাইট? তাহলে এই দুধ দাঁত কয়টা থাকে? 20টা। আর পরিণত দাঁত থাকে, জানো তোমরা, 32টা, রাইট? এখন খেয়াল করো, এই 32টা দাঁতের মধ্যে আবার 4 প্রকারের এগুলোর ভাগ করা হয়েছে। 1 নম্বরে হলো কর্তন দাঁত, কর্তন। 2 নম্বরে ছেদন। 3 নম্বরে অগ্রপেশন। 4 নম্বরে হলো পেশন। আচ্ছা, খেয়াল করো, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন দাঁত। এই কর্তন দাঁতের আরেকটা হলো ইনসিসর, ইনসিসর। ছেদন হলো কেনাইন। অগ্রপেশন হলো প্রিমোলার। পেশন হলো মোলার। এখন আসলে এগুলো কি কাজ করে খেয়াল করো। তুমি কথার কথা একটা বিস্কিট খেতে চাচ্ছ, কিংবা একটা পাউরুটি, তখন একটা পাউরুটি তুমি কিংবা একটা বিস্কিট এভাবে কামড় দাও, রাইট? সো ওই বিস্কিটটার
টুকরাটা কি করছো, কাটছো বা কর্তন করছো। কোন দাঁতগুলো দিয়ে? সামনের দাঁতগুলো দিয়ে। তাহলে কর্তন দাঁত কোথায় থাকে? সামনের দিকে থাকে। তারপরে ছেদন, একটা চিপসের প্যাকেট ছিঁড়তেছো, জিন্দিগি থেকে এভাবে চিপসের প্যাকেট ছিঁড়ে না, এভাবে ছিঁড়ে, রাইট? এই যে যে চুক্ষা দাঁতগুলো আছে এই দাঁতগুলো দিয়ে ছিঁড়ে। তাহলে এগুলো হলো ছেদন দাঁত। তারপরে এই ছেদন দাঁতের পিছনে হলো অগ্রপেশন দাঁত, আর হলো 4 নম্বর এই অগ্রপেশনের পিছনে হলো পেশন দাঁত। তাহলে খেয়াল করো, কর্তন দাঁত খাবারগুলোকে কি করে? কাটে, কেটে ছোট ছোট। ছেদন দাঁত কি করে? কোনো কিছুর ছেদ করে। অগ্রপেশন দাঁত সেগুলোর পিষে, পেশন দাঁতও সেগুলোর পিষতে সাহায্য করে। এখন এই কর্তন দাঁত আছে কয়টা? কর্তন দাঁত আছে 8টা। ছেদন দাঁত কয়টা? 4টা। অগ্রপেশন দাঁত কয়টা? 8টা। পেশন দাঁত কয়টা? 8টা। আচ্ছা, এখন খেয়াল করো, 3 আর 24 আর হলো 4 হলো 28। তাহলে তুমি বলবা স্যার আপনি তো বললেন 32টা, এখন তো 28টা হইলো, আর 4টা কই থাকে? খেয়াল করো, মানুষের আক্কেল দাঁত নামক একটা দাঁত আছে না, আক্কেল দাঁত। তো ওই আক্কেল দাঁত 0 থেকে 4 পর্যন্ত হয়ে থাকে। তাহলে যদি 4টা হয়, 4 আর 28 মোট মিলে 32টা। এই কারণে কারো যদি 4টা না উঠে 2টা উঠে তখন তার দাঁত হয় 30টা। কিন্তু একদম পূর্ণবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। ঠিক আছে, এখন খেয়াল করুন, এই দাঁত এর দন্ত সংকেতটা একটু জানা দরকার। দন্ত সংকেত, আচ্ছা এগুলো আমি একটু মুছে দিলাম। ঠিক আছে, এগুলোর তো আর কোনো কাজ নেই। খেয়াল করো, এইটা উপরের চোয়াল, কথার কথা এইটা নিচের চোয়াল, রাইট? তো এইখানে মোট মিলায় 16টা দাঁত আছে, এইখানে 16টা দাঁত আছে, তাই তো 32টা। এখন ডেন্টিস্ট যারা, তারা কি করছে? দন্ত সংকেত বানানোর জন্য এই মাঝখান দিয়ে এটার আরো 2 ভাগে ভাগ করছে। তাহলে খেয়াল করো, একটা চোয়ালে 2টা ভাগ, 2টা চোয়ালে 4টা ভাগ, এইটা 1 ভাগ, 2, 3, 4 ভাগ। তো ওনারা কি করছে? এই যে 1 ভাগের হিসাব করছে, 1 ভাগে কতটা দাঁত থাকে সেইটারে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে অটোমেটিক্যালি পেয়ে যাবো, রাইট? সো খেয়াল করো, এই প্রথম ভাগে, আচ্ছা কর্তন দাঁত কয়টা? 8টা। তার মানে বুঝতেছো, উপরের চোয়ালে 4টা কর্তন দাঁত, নিচের চোয়ালে 4টা কর্তন দাঁত। এই 4টারে যদি আবার 2 ভাগে ভাগ করি, এইখানে 2টা কর্তন দাঁত থাকবে, এইখানে 2টা। তাহলে উপরে I2, কেন I2 লিখলাম? আইতে ইনসিসর, I2। তারপরে ছেদন দাঁত কয়টা? 4টা। তার মানে বুঝতেছো, উপরে 2টা, নিচে 2টা। এখন উপরের চোয়ালে আমি যদি আবার 2 ভাগে ভাগ করি, তাহলে এইখানে একটা, এইখানে একটা, তাহলে C1। কেন সি? কারণ ক্যানাইন, ক্যানাইন কয়টা? একটা, একটা ভাগের মধ্যে, 2টা ভাগের মধ্যে 2টা। এবার আসো অগ্রপেশন, অগ্রপেশন কয়টা? 8টা। তাহলে বুঝতেছে এইখানে 4টা, এইখানে 4টা, ভাগ করলে আবার 2, তাহলে P2। প্রিমোলার তাই P লিখছি, P2। পেশন দাঁত কয়টা? 8টা। তাহলে এইখানে 4টা, এইখানে 4টা, এটাকে আবার 2 ভাগে ভাগ করলে এইখানে 2টা, এইখানে তাই 2টা, তাই M3। এখন বলবো কি ব্যাপার, এখানে তো 2 হওয়ার কথা, M3 কেন হলো? বিকজ এই যে মোলার দাঁতে, খেয়াল করো, মোলার পেশন দাঁত বা মোলার দাঁতের পরে আর কোনো দাঁত আছে? এই আক্কেল দাঁতই আছে, রাইট? তো এই আক্কেল দাঁতেও মোলার দাঁতের আন্ডারে ফেলা হয়েছে। তো আক্কেল দাঁত যদি 4টা হয়, খেয়াল করো, এইখানে 2টা, এইখানে 2টা, তাহলে এই ভাগে একটা থাকবে, এই ভাগে একটা থাকবে। তাহলে এইখানে একটা আক্কেল দাঁত আর 2টা পেশন দাঁত, মোট মিলায় 3টা। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে এইটাই তো এই ভাগের, শুধু এতটুকু ভাগের, এই এতটুকু ভাগের, রাইট? সো তাহলে এই ভাগেরটা কি হবে? ইন্টু 2, জাস্ট 2 দিয়ে গুণ করে দিলাম। এইটা যেই কথা, এটাও সেম কথা। তাহলে নিচের চোয়ালে কি হবে? সেম, I2, C1, P2, M3 ইন্টু 2। কেন? কারণ 2 ভাগ আছে, এই কারণে 2। এখানেও 2 ভাগ আছে, 2। এখন হিসাব করো দাঁত মিলছে কিনা। যদি বুঝে না থাকো তাহলে আরেকবার একটু টেনে দেখবা, তাহলে দেখবা অটোমেটিক্যালি বুঝে গেছে। তাহলে খেয়াল করো, এইখানে 2টা, এখানে 2টা, 4টা, একটা 5টা, 5 আর 3 কয়টা? 8টা। তাহলে 8 ইন্টু 2 ইকুয়ালস টু, উপরের চোয়ালে 16টা দাঁত, নিচের চোয়ালে 8 ইন্টু 2, এই যে এটা ইকুয়ালস টু নিচের চোয়ালে 16টা দাঁত, 16 16 32। এটা ভাগ না, এটা ডেন্টিস্টটা বুঝাইছে যে উপরের চোয়াল আর নিচের চোয়াল 32টা দাঁত। মিলছে? মিলছে। আচ্ছা, এখন আসো, একটা দাঁতের গঠন সম্পর্কে কিছু একটা পড়তে হবে, বইতে দেওয়া আছে। খেয়াল করো, একটা দাঁতের কয়টা অঞ্চল? 3টা অঞ্চল। মানুষের ক্ষেত্রে মানুষের মস্তক আছে, বক্ষ আছে আর উদর, রাইট? ঠিক সেম ভাবে দাঁতের ক্ষেত্রে দাঁতের সবচেয়ে উপরের অংশটারে, যে অংশটা বের হয়ে আছে, সেটাকে বলা হয় মুকুট। কি বলা হয়? মুকুট। তারপরে মুকুটের একটু নিচে যে অঞ্চলটা, সেটার বলা হয় গ্রীবা অঞ্চল। গ্রীবা মানে গাড়, গাড় অঞ্চল। তারপরে নিচের যে অংশটা, সেটার বলা হয় মূল।
তাহলে খেয়াল করো, একটা দাঁতের কয়টা অঞ্চল? তিনটা, মুকুট, গ্রীবা, মূল। মুকুট, গ্রীবা, মূল। আচ্ছা, এবার দাঁতের গঠনের মধ্যে যাও। দাঁতের গঠনের মধ্যে কি কি আছে? উপরের যে অংশটা আছে, উপরের যে এই যে সাদা অংশটা, এটার বলা হয় এনামেল। কি বলা হয়? এনামেল। এই সাদা অংশ থেকে একটু নিচে যে অংশটা আছে সেটার বলা হয় ডেন্টিন। কি বলা হয়? ডেন্টিন। এই ডেন্টিন থেকেই দাঁত বিশেষজ্ঞদের নামকরণ করা হচ্ছে ডেন্টিস্ট। আচ্ছা, ডেন্টিনের নিচে খেয়াল করো, ডেন্টিনের নিচে একটা অংশ আছে যেখানে, এটা কিন্তু নরম কোষ দ্বারা গঠিত। তো এটার বলা হয় পাল্প। পাল্প বা দন্তমজ্জা। তো খেয়াল করো, এইখান দিয়ে শিরা উপশিরা গুলো গেছে, এইখান দিয়ে শিরা উপশিরা গুলো প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে দাঁতের কোন অংশ দিয়ে শিরা উপশিরা গুলো প্রবাহিত হয়? পাল্প বা দন্তমজ্জা দিয়ে। এই দন্তমজ্জায় খেয়াল করো, শিরা উপশিরা গুলোর মাধ্যমে কি হয়? পুষ্টি পদার্থ এই ডেন্টিনের মধ্যে যাতায়াত করতে পারে। প্রশ্ন আসবে কিন্তু। তারপরে খেয়াল করো, এই যে দাঁতটা, সব অংশ, এটা কিন্তু দাঁতের মাড়ি, আমাদের যে মাড়ি আছে, এই মাড়িটার সাথে দাঁতটা লেগে আছে এই পাতলা একটা অংশ দ্বারা, যেটার বলা হয় সিমেন্ট। কি বলা হয়? সিমেন্ট। আচ্ছা, এখন আসো, এইগুলোর কাজ জানতেই হবে, পরীক্ষায় আসবেই আসবে। এগুলো তো আপাতত শেষ। তাহলে খেয়াল করো, দাঁতের গঠনের মধ্যে 1 নম্বরে কি আছে? এনামেল। সবচেয়ে উপরে অংশ, রাইট? অংশ বা সাদা অংশ যেটা। নাম্বার 2, ডেন্টিন। এই ডেন্টিনটা কি? খেয়াল করো, ডেন্টিনটা এনামেলের নিচে অবস্থিত, রাইট? এনামেলের নিচে অবস্থিত, এবং এই এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড লবণ দিয়ে গঠিত। এই দুইটাই, এনামেল এবং ডেন্টিন দুইটাই ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড লবণ দ্বারা গঠিত। নাম্বার 3, অ্যান্ড দাঁতের সবচেয়ে শক্ত অংশের নাম কি? ডেন্টিন। এটা কিন্তু মাস্ট। তাহলে এটা দাঁতের শক্ত অংশ, সবচেয়ে শক্ত। 3 নাম্বার হলো কি? পাল্প। এই পাল্প কি দ্বারা? নরম কোষ দ্বারা গঠিত। নাম্বার 2 কি? এই পাল্পের মধ্যে যে এই শিরা উপশিরা গুলো, দাঁতের যে শিরা উপশিরা আছে সেগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে পুষ্টি আসে। সেই পুষ্টিটা আমাদের ডেন্টিনের মধ্যে যাতায়াত করে। তাহলে দাঁতের কোন অংশ দিয়ে শিরা উপশিরা গুলো গেছে? পাল্প অঞ্চল দিয়ে। দাঁতের কোন অংশের মাধ্যমে ডেন্টিন পুষ্টি পায়? পাল্পের শিরা উপশিরা গুলোর মাধ্যমে। তারপরে আসো 4 নম্বরে সিমেন্ট। সিমেন্ট তোমরা বাস্তব জীবনে পরিচিত। সিমেন্ট কি করে? কোনো কিছুকে একটার সাথে আরেকটা লাগাই রাখা, আটকায় রাখে। তাহলে দাঁত মাড়ির সাথে এই অংশ দ্বারা আটকে থাকে। ঠিক আছে, শেষ। আশা করি দাঁতের এখন সব আমাদের সহজ সহজ পড়াশোনা। এই দাঁতটাই ছিল এই পরিপাক নালী থেকে সবচেয়ে কঠিন একটা পড়া আছে। এখন আসো, আচ্ছা খেয়াল করো, আমাদের মুখগহ্বরের পরে কি? গলবিল, রাইট? বলে দিবা যে মুখগহ্বরের পরের অংশই পরিপাক নালীর কোন অংশ? গলবিল অংশ। তারপরে গলবিলের পরে কি? অন্য নালী। অন্য নালী। অন্য নালী মানে হলো খাদ্য নালী। কি নালী? খাদ্য নালী। খেয়াল করো, এই খাদ্য নালীর সংকোচন প্রসারণ হয়। সংকোচন প্রসারণ, যেটা বলা হয় পেরিস্টালসিস। পেরিস্টালসিস। এই পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্য নালীতে বা খাদ্য নালীতে খাদ্যগুলো যাতায়াত করে। কথার কথা, তোমরা যদি আমি দেখাই যে, মনে করো এটা খাদ্য,
রাইট। তো এটা হলো অন্ননালী। এই অন্ননালীতে যখন খাবারটা যাচ্ছে, খেয়াল করো, যখন এখানে আসলো তখন উপরের পার্টটা প্রেসার ক্রিয়েট করে, চাপ দেয়, চাপ দিলে এই খাবারটা একটু নিচে যায়, নিচে গেলে এইখানে যে পেশিটা আছে সেটা আবার একটু চাপ প্রয়োগ করে, তখন এটা আরেকটু নিচে যায়, তখন এই পেশিটা একটু প্রেসার ক্রিয়েট করে, এটা আরেকটু নিচে যায়। তাহলে খেয়াল করো, ক্রমাগত এটার সংকোচন হচ্ছে, এটার প্রসারণ হচ্ছে, এইটার সংকোচন হচ্ছে, আবার এইটার প্রসারণ হচ্ছে। এই গঠনটারই বলা হয় পেরিস্টালসিস। কোথায় ঘটতেছে? খাদ্য নালীতে ঘটতেছে, কিংবা পাকস্থলীর যে সংকোচন প্রসারণ সেটারও পেরিস্টালসিস বলে। আচ্ছা, খেয়াল করো, এখন অন্ননালীর পরে 5 নম্বরে কি আছে? পাকস্থলী। তো এই পাকস্থলীর প্রাচীরের মধ্যে খেয়াল করো এক ধরনের গ্রন্থি আছে। খেয়াল করো, যদিও সুন্দর হয় না এই জায়গার কারণে, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো, সমস্যা নেই। খেয়াল করো, এইটা যদি অন্ননালী হয় বা খাদ্য নালী আর কি, এইটা কিন্তু ক্ষুদ্রান্ত, আর মাঝখানে যেটা আছে সেটা হলো পাকস্থলী। তো এই পাকস্থলীর প্রাচীরের মধ্যে খেয়াল করো, প্রাচীরের মধ্যে এক ধরনের গ্রন্থি আছে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। কি গ্রন্থি? গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে কোথায়? পাকস্থলীতে। এই গ্যাস্ট্রিক গ্রন্থির মাধ্যমে খাবারগুলো কি হয়? রাসায়নিকভাবে পরিপাক হয়। আর এমনি যান্ত্রিক পরিপাক হয়, পাকস্থলীটা ক্রমান্বয়ে সংকোচন প্রসারিত হতে থাকে, ফলে খাদ্যগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়। আচ্ছা, এখন আসো, পাকস্থলীর পরবর্তী কি? অন্ত্র, রাইট। তো অন্ত্র কয় প্রকার? 2 প্রকার, একটা বৃহদান্ত্র আর একটা ক্ষুদ্রান্ত্র। খেয়াল করো, বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রটা কই থেকে শুরু হয়েছে? খেয়াল করো, পাকস্থলী থেকে শুরু হয়েছে এবং বৃহদান্তে গিয়ে শেষ হয়েছে। তাহলে ক্ষুদ্রান্তের উৎপত্তি কোথায়? পাকস্থলী থেকে বৃহদান্ত পর্যন্ত, রাইট। এই ক্ষুদ্রান্তের 3টা পার্ট আছে, ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম। এই ডিওডেনামের মধ্যে আমাদের যকৃত থেকে আসা পিত্তথলি বা পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে, এইখানে অগ্নাশয় থাকে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে এই ডিওডেনামে মিলিত হয়ে খাদ্যগুলোর পরিপাক করে। তারপর আসো বৃহদান্ত্র কারে বলে? ক্ষুদ্রান্তের পর থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত নালীটারে কি বলে? বৃহদান্ত্র বলে। এই বৃহদান্ত্রের আবার 3টা অংশ, সিকাম, কোলন এবং মলাশয়। মলাশয় মানে বুঝতে পারছো, এখানে মল জমা থাকবে। তারপরে সিকাম এবং হলো কোলন। এই সিকামের সাথে একটা অঙ্গাণু যুক্ত থাকে যেটা বলা হয় অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স এর ব্যথা কিন্তু ভয়ঙ্কর লেভেলের ব্যথা। সো অনেকে আছে যে এই অ্যাপেন্ডিক্সটাকে কেটে ফেলে, কারণ এটা নিষ্ক্রিয় অঙ্গ, মানব দেহে এটার কোনো কি নাই, কাজ নাই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, বৃহদান্তের কয়টা অংশ? 3টা, সিকাম, কোলন এবং মলাশয়। ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই ডিওডেনামে এসে আমাদের আমাদের যকৃত থেকে পিত্তথলি থেকে আসা পিত্তরস এবং হলো অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস এবং হলো এই ক্ষুদ্রান্তের প্রাচীরে এক ধরনের গ্রন্থি থাকে যেটা আমরা বলছিলাম আন্তরিক গ্রন্থি। এই 3 ধরনের গ্রন্থির রস একত্রে ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়ে খাদ্যগুলোর পরিপাক করে। তারপরে 7 নম্বরে আছে কি? পায়ু। পায়ুর মাধ্যমে কি হয়? মল নিষ্কাশিত হয়ে যায়। তো এই ছিল আমাদের পরিপাক নালীর ওভারঅল ভিউ। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে পরিপাক গ্রন্থি সম্পর্কে। তো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে তোমরা আমাদের পাশে থাকবা। আসসালামু আলাইকুম।